হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে দারুণ একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ঘটনাটা জাস্ট শোনার পর তোমরা সবাই, আমি জানি তোমরা বলবে দিদিভাই হোটেলের নাম বলো, আর আমি তোমাদেরকে আজকে সব বলবো, শুধু সাথে থাকো। আর হ্যাঁ, আজকে কিন্তু অনেক নাম তোমাদের নিয়ে বসেছি, সাথে থাকতে হবে। আমি কিন্তু ঘটনার মধ্যে যে কোনো সময় নামগুলো শোনাবো। তাহলে চলো বেশি কথা না বলে আজকে সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও, করে পাশে থেকো। আর শোনা কথা আমাদের যে চ্যানেল আছে, সেই চ্যানেলে সোমবার, মঙ্গলবার, বুধবার ঠিক দুপুর 2টোয় যে ভৌতিক ঘটনা আসছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভূত সত্যিতে তো তোমরা আছোই, আর যারা এখনো করোনি করে নিও। তাহলে চলো ঘটনাটা বলি। আমাদের আজকের মায়াবনী ঘটনা পাঠায়, নামটা খুব সুন্দর। বোনকে আমি ঘটনা যখন পাঠিয়েছে তখনও আমি ওকে রিপ্লাই করেছিলাম, মায়াবনী তোমার নামটা দারুণ। মায়াবনী সাহা আমাকে ঘটনাটা উলুবেড়িয়া থেকে পাঠায়। মায়াবনী বলে, দিদিভাই এই ঘটনাটা আমাদের সাথে ঘটে হচ্ছে 2015 ডিসেম্বর মাসে। আমরা গেছিলাম কালিম্পং আর দার্জিলিং ঘুরতে। একটা অদ্ভুত প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের পরিবারের হয়ে যায়। ঘটনার পুরো শুরু করার আগে সবাইকে বলবো, আজকে গুরু নানকের জন্মদিন, সাথে হচ্ছে কার্তিক পূজা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এবার ঘটনাটা আমি তোমাদের সাথে তুলে ধরি। তোমরা সবাই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। আমাদের মায়াবনী বলছে, দিদিভাই 2015 ডিসেম্বরে তখন না দার্জিলিংয়ে বেশ সিজন থাকে। আর দার্জিলিংয়ে ওই ডিসেম্বরের দিকে কিন্তু রুম রেটটা হালকা থাকে, মানে অতটা রুম রেট থাকে না, কারণ আমাদের এখানেও ঠান্ডা আর ওখানে তখন বেশ চড়া ঠান্ডা পড়ে। তো বাড়ি থেকে প্ল্যানিং করলাম, আমি, আমার বাবা আর আমার হবু, মানে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, তো আমরা 4 জন। কোনো অসুবিধা নেই, আমাদের তখন মোটামুটি লিগ্যাল, আমরা ম্যারেড বলতে পারো হয়ে গেছে, কারণ আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করে নিয়েছিলাম। তো আমরা 4 জন চলে যাই। প্রথম হচ্ছে কালিম্পং। কালিম্পং যখন যাই, ওখানে আমরা 3 দিন টানা থাকি একটা দুর্ধর্ষ রিসর্টে, একদম পাইন ফরেস্ট আর চারপাশে জঙ্গল ঘেরা একটা সুন্দর প্রকৃতির মাঝে একটা আমরা সেই ফরেস্টে থাকি। আর সত্যি কথা বলতে, সেই যে রিসর্টটা ছিল কালিম্পংয়ে 3 দিন যে থাকি, আমাদের ওখানে প্রথম রাত সেরকম কিছু না বুঝতে পারলেও দ্বিতীয় নাইটে আমাদের কিছু একটা অদ্ভুত ফিল হচ্ছিল। দিদিভাই তোমাকে কি বলবো, যেহেতু আমি, আমার হবু হাজবেন্ড, আমার মা বাবা গেছি, এ না যে আমি আমার হাজবেন্ডের সাথে আলাদা রুম ভাড়া করে রয়েছি, এরকম কিন্তু না। আমার বাবা মা, আমি, কেউই আমরা ওরকম পরিবারের না। রেজিস্ট্রি হয়ে গেছে, ম্যারেজ ওকে, দেন এখনো পর্যন্ত যেটা আমাদের ভারতীয় নিয়ম মেনে সিঁদুর তোলা, সেটা তো এখনো হয়নি। কাগজ কলমের কি আছে, আমরা কিন্তু এখনো অনেক বাবা মাই আছেন যারা কিন্তু দেখবে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেও, যেটা সমাজে একটা স্বীকৃতি, 500টা লোক বা 100টা লোক নেমন্তন্ন করে সিঁদুর শাঁখা পরে স্বামী আসবে, মানে মেয়ের বাড়িতে ছেলে আসবে, এসে সিঁদুর তুলবে, সেই যে একটা রিবাজ, সেই রিবাজটা এখনো পর্যন্ত প্রচুর বাবা মা আছেন, ওনারা ওই বিয়েটাই কিন্তু আসল মনে হয় সমাজের সামনে বিয়েটা হলো, এইটাই একটা স্বীকৃতি পেল। রেজিস্ট্রি ম্যারেজ যতই হোক তবুও মনে হয় ও দুই তো ফ্যামিলির মধ্যে হয়েছে, আরো লোক তো জানে না, যদি কিছু ভুল কাজ হয়ে যায়, মানে এরকম একটা জিনিস থাকে, অনেক মা বাবার থাকে। কি যারা আজকে মা বাবা আছো,
শুনছো, এটা হয় না বলো তো? হ্যাঁ, আস্তে আস্তে আমাদের সমাজ অনেক উন্নত হয়েছে, আমরা অনেক বুঝতে শিখেছি। এখন আমরা ভাবি ও ঠিক আছে, চলো রেজিস্ট্রি হয়ে গেছে মানে তো, মানে ও তোর বউ বা ও তোর স্বামী, ও তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। এখন আস্তে আস্তে আমরা মানছি। আমাদের মায়াবনী বলে, দিদি ভাই আমরা কিন্তু একটা রুমে 4 জন ছিলাম, ডবল বেড ছিল, আমার বাবার সাথে আমার হবু শুচ্ছিল, আমি আমার মা শুচ্ছিলাম। সব থেকে বড় কথা, আমরা যে রুমটাই ছিলাম, রুমটা খুব সুন্দর। বাইরের যে কাঞ্চনজঙ্ঘা, বাইরের যে প্রকৃতি, এত বিউটিফুল নেচার। আমি সত্যি কথা বলছি দিদি ভাই, আমি দার্জিলিং এর আগেও গেছি কয়েকবার, কিন্তু এরকম সৌন্দর্য আর এরকম প্রকৃতি, এত ঠান্ডা উপভোগ আমি করিনি। সব থেকে বড় কথা, আমার যে হবু, ও এত ভালো একটা ছেলে, ও আমাকে বলল যে মায়া দেখো, আমরা এমন একটা রিসর্ট নিব যেখানটা মোটামুটি ধরো নেচারটা খুব সুন্দর হবে, সেখানে আমরা 3টে দিন থাকবো, তারপর আমরা দার্জিলিং যাব। দার্জিলিংয়ে গিয়ে আমরা আরও 3 থেকে 4 দিন থাকবো। আমাদের মায়াবনী বোন বলে, দিদি ভাই এই যে রিসর্ট যে বুক করা, সেগুলো কিন্তু সব কিছু ও কিন্তু নিজে হাতে, কোনো অনলাইন টনলাইন কিচ্ছু না, ওখানে গিয়ে রীতিমতো সব কিছু দেখে ও কিন্তু সেই জিনিসগুলো ওখানে বুক করে। এবার সব থেকে বড় কথা, কালিম্পংয়ে প্রথম রাত যেদিনকে, সেদিনকে আমাদের সাথে সেরকম কিছু হয়নি। দ্বিতীয় রাতে হঠাৎ করে, রাত তখন প্রায় 11:30 11:15 বাজে, আমরা একটু লেট করে রাতের বেলা খাবারটা খাই। পরের দিনও থাকবো, তারপরের দিন আমরা সকালে ওখান থেকে, কালিম্পং থেকে দার্জিলিং তো খুব একটা ডিস্টেন্স না, ওখান থেকে চলে যাব। আর আমাদের তো গাড়ি অলরেডি বলাই আছে, কোনো ঝামেলা নেই আমাদের। সব থেকে বড় কথা, বোন বলছে ঠিক ওই তখন 12টা বাজিনি, হঠাৎ করে আমরা যার যার মতো সবাই খাওয়া দাওয়া করে এসে শুয়ে রয়েছি। তখনও কিন্তু ওই ঘুমাবো বলে শুয়ে নেই, এমনি সবাই কিন্তু কথা বলছি, রুমের লাইটও অন আছে, এমনি সবাই শুয়ে রয়েছি। ও বাবার পাশে শুয়ে রয়েছে, বাবা ওর সাথে কথা বলছে, আমি মায়ের সাথে কথা বলছি। মা আমাকে বলছে যে ঠান্ডার জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখো, যেটা কালকে পড়বে সেটা বাইরে রাখো, এক কাতা জিনিস ছিটিয়ে রেখো না, কারণ সব কিছু যদি ছিটিয়ে রাখো তাহলে পারে আমরা যেদিনকে রুমটা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তখন তোমারই অসুবিধা হবে, কারণ তুমি তো ব্যাগ আলাদা করে করেছো না। তো মা আমাকে বলছে যেন কোনো জিনিস হারিয়ে না যায়। এই কথা হচ্ছে, হট করে বলছে আমাদের যে ব্যালকনিটা ছিল, কমন ব্যালকনি, ব্যালকনিটা এত বড় একটা স্পেস, বলছে ওই ব্যালকনির ওখানে একটা বড়, যদি ধরো আতলা ইট কেউ যদি মারে যেরকম শব্দ হবে, ওরকম মনে হলো একটা কিছু ভারী জাতীয় জিনিস এসে পড়লো। এবার সব থেকে বড় কথা, আওয়াজটা আমরা সবাই শুনি। আমাদের বোন বলে, দিদি ভাই আমার হবু সাথে সাথে উঠে বলল, কি হলো? মনে হলো ব্যালকনিতে কেউ কিছু ছুঁড়ে মারলো। পুরোটাই কাচের, কিন্তু কাচের পর্দা দেওয়া রয়েছে, পর্দা যদি তুমি সরিয়ে দাও রুমের ভেতর থেকে, তাহলে তুমি বাইরের দৃশ্যটা স্পষ্ট দেখতেই পারবে। তো ও সাথে সাথে উঠে পর্দাটা সরায়, পর্দাটা যখন সরায় তখন দেখছি আরে না তো, ব্যালকনি তো পরিষ্কার, কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম। ব্যালকনির যখন লাইটটা অন করে দিয়েছে, আর কাছের যেহেতু মানে রুম থেকে ব্যালকনির বাইরের স্পেসটা ভালো দেখা যাচ্ছে, কোনো কিছু তো নেই। তবে আওয়াজটা কোথা থেকে আসলো, এই জিনিসটা যখন ওরা দেখে, বোন বলে দিদি ভাই আমরা সবাই খুব ভয় পাই জিনিসটা নিয়ে। আর আমরা যে 3 তলার উপরে ছিলাম, 3rd ফ্লোরে, এত উপরে কে ছুঁড়ে কি মারবে, আর যদি কেউ পাথর বা কোনো ইট জাতীয় জিনিস যদি উপরে ছুঁড়ে ফেলতোই, তাহলে পারে তো এটা হতো না, সেটা তো থাকতো। যাই হোক, আমরা কিন্তু সবাই সেদিন রাতে প্রচণ্ড জিনিসটাকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ি যে কি ব্যাপার। যাকে তারপর বাবা বলল যে চলো চুপচাপ শুয়ে পড়ো, আজকে নয় ছেড়ে দাও, রুমের লাইটটা অফ করো না, অনই থাক। সবাই তো একটু ভয়ে ভয়ে রয়েছো তোমরা, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আজকে রুমের লাইটটা অফ করো না, অন করেই রাখো। বাবার কথা মতো রুমের লাইটটা কিন্তু
অনই থাকলো। আমরা কিন্তু সবাই বেশ ঘুমিয়ে পড়ি, বিন্দাস ঘুমাই। যাই হোক, ভালো কথা। একদম মর্নিংয়ে আমার হবু সে বলল, এই ওটো তো, তাড়াতাড়ি ওটো, চলো আমরা একটু বাইরে দিকে হেঁটে আসি। আমি বললাম, দূর, আমি যাব না। অলরেডি উঠে দেখলাম, ও বাবা, বাবা তো অনেক আগে উঠে গেছে। মানে আমার হবু হাজবেন্ড আর আমার বাবা অলরেডি পাহাড়ের রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করে তারা চলে এসছে। আবার মা দেখছি ব্রাশ করছেন। আমি তখন বললাম, তার মানে কি সবার লেট? আমি এখনো ঘুমাচ্ছি। আমার মা হাসতে হাসতে বলল, আরে ওঠ ওঠ, ঠিক আছে চল, এখন তো আর কোনো কাজের প্রেশার নেই, উঠে পড়। যাই হোক, সেদিনটা খুব আনন্দ করলাম। রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে আসি। আমাদের হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা ছোট্ট ওই হোটেলেরই রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট থেকে আমরা খাবার খেয়ে যখন সিঁড়ি দিয়ে উঠছি, লিফট ছিল, কিন্তু আমার মা বলল খাবার পর একটু হাঁটাচলা করা ভালো, তো লিফটে হলে এক্ষুনি তো পৌঁছে যাব রুমে। তার থেকে ভালো কথা, যদি একটুখানি হেঁটে হেঁটে আমরা যাই তাহলে ভালো হবে। তো আমরা খাবারটা হজম হওয়ার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠছি। হঠাৎ করে সিঁড়ি থেকে যখন উঠছি, তখন আমাদের 4 জনের আশেপাশে মনে হচ্ছে যেন আদার্স কোনো কেউ উপস্থিত আছে। কারণ এই জিনিসটা কিন্তু একে অপরকে কেউ বলেনি। যখন সিঁড়ি দিয়ে উঠছি, আমার মা পেছনে লক্ষ্য করছে, যখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কেউ পেছনে পড়ে যাচ্ছে, সেই শুধু পেছনে তাকাচ্ছে। আবার যখন কেউ একটা সাইড হয়ে উঠছে, পাশে যদি সিঁড়ির কিছুটা জায়গা থেকে থাকে, সে তখন তার পাশে দেখছে। এই জিনিসটা আমরা সবাই করছি। করতে করতে যখন রুমে গিয়ে পৌঁছলাম, তখন আমার বাবা আমার মাকে বলল, জানো তো, আমার মনে হয় এই হোটেলটায় কিছু একটা গন্ডগোল আছে। আমার মা বলল, কেন বলো তো? বাবা বলল যে মনে হচ্ছে আমার কিছু গন্ডগোল আছে, এরকম একটা লাগছে না? তোমার লাগছে না? তখন মা বলল যে না, সেরকম তো কিছু মনে হচ্ছে না, তবে কালকে রাতে ওই যে ব্যালকনির মধ্যে কে বলো তো ঢিল ঢিল ছুঁড়েছিল নাকি? তখন বললো, পাগলের মতো কথা বলছো কেন? যদি ঢিল ছুঁড়তো বা পাথর, তাহলে তো পড়ে থাকতো। আর কেই বা করবে? এখানে তো সব এরাই থাকে, নিজেদের সব একই গোষ্ঠীর, জাতি গোষ্ঠীর লোক। তাহলে কেউ কি কারোর ক্ষতি করবে নাকি? এ কি আমাদের কলকাতা নাকি একে অপরকে দেখে ভালো দেখলে জলে হিংসায়? এদের মধ্যে না অনেক নিজেদের মধ্যে একটা একতা আছে। বাবা মাকে এই কথা বলছে। তখন মা বলছে যে হ্যাঁ গো, কালকে এই শব্দটা হলো, আমি না সারা রাত ঘুমাতে পারিনি। তখন আমাদের বোন মায়াবনী বলছে, হ্যাঁ ছাড়ো তো, কালকে আমি দেখেছি। মা বলে ঘুমাতে পারিনি, হাঁ করে তো ঘুমাচ্ছিলে নাক ডেকে ডেকে। বাবা তখন বলল, থাক এইসব আলোচনা করো না, আজকের দিনটা থাকি, কালকের দিনটা তো আমাদের আবার রুমটা চেঞ্জ করতে হবে, তো পরে আবার কোথায় যাব জামাই? তো আমার হবু হাজবেন্ডকে বলে। তো আমার হাজবেন্ড তখন বলল যে আমরা দার্জিলিংয়ে একটা খুব সুন্দর হোটেল, ওটা কোনো রিসর্ট না, হোটেল আমি এক বন্ধুরকে দিয়ে বুক করে রেখেছি। তখন বলল, তুমি না দেখে বুক করে ফেললে? তখন বলল, না না, ওরকম কোনো ব্যাপার না, আমার বন্ধুরা গেল বছর এসছিল, ওর ওয়াইফ ওখানে এসছিল হানিমুনে। তো যখন ওরা আসে, কিছু ফটো ওরা তুলে নিয়ে গেছিল, ফটোগুলো দেখিয়েছিল হোটেলের। তো খুবই সুন্দর ওখানের পরিবেশ, আর রুমটাও খুব হাইজেনিক মেনটেন করে, ক্লিন, খুব সুন্দর ক্লিয়ার সবকিছু, কোনো অসুবিধা হবে না। আমি ওই বন্ধুকে দিয়েই ওই হোটেলটা বুক করিয়েছি, কারণ ওই হোটেলের ফোন নাম্বার ছিল। তা আমি বলেছিলাম যে তোরা যে রুমটা নিয়েছিলিস, সেই তুই একটু ফোন করে বল না ওই রুমটা আমাদের দিতে। তো সেরকম ভাবে বুক করা, এমনি কিছু না, জাস্ট ফটো দেখেছিলাম। তো খারাপ হবে না, আমার বন্ধু যেটুকুনি ওর বউকে নিয়ে হানিমুনে ছিল, খারাপ রুমে তো থাকবে না বাবা। তখন আমার বাবা বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাই, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তো ভালোই হবে। এইবার ঘটনাটা অদ্ভুতভাবে ওখানে স্টপ হয়ে যায়। তারপর আমরা রাতের বেলা খাবার দাবার খেয়ে আসলাম প্রত্যেক দিনের মতো, মানে যেরকম আগে 2 দিন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলাম। করে আসার পর খাওয়া দাওয়া করে আসলাম, রাতের ডিনার কমপ্লিট করে আমরা রুমে আসি। রুমে এসে আমরা শুয়ে পড়ি।
তো আমার বাবা বলল যে মায়াবনী, তুমি আর হবু দুজনে রাতের বেলা কিন্তু কেউ বক বক করবে না, কারণ আমার বাবা মা অ্যাকচুয়ালি ঘুমাতে পারতো না আমাদের জন্য, ওনাদের একটু বয়স হয়েছে। আর সব থেকে বড় কথা, আমরা দুজন বক বক করতাম, মানে ও বাবার পাশ থেকে শুয়ে, আমি মায়ের পাশ থেকে শুয়ে, তো অসুবিধা হতো। ও কথা বলতো বাবার পাশ থেকে, বাবার অসুবিধা হতো, আর আমি মায়ের পাশ থেকে শুয়ে কথা বলতাম। তো বললো তোমরা দুজন কিন্তু বেশি কথা বলবে না, চুপচাপ শুয়ে পড়ো, ঠিক আছে? আর না হলে পরে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা দুজনে ফোনে ফোনে কথা বলতে পারো, একটু টাইপিং করো, ঠিক আছে? আজকে রাতটা ঘুমাই একটু শান্তি করে, কালকে ঠিক ঘুম হয়নি। তো ঠিক আছে চলো। তা আমি আবার আমার হবুর দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। ও আমাকে ইশারা করে বলল ফোনে টাইপিং করো। তো প্রায় রাতের বেলা 2:30 পর্যন্ত আমরা ফোনে ফোনে কথা বলছি। কিরকম একটা অদ্ভুত ব্যাপার না? একটা খুব সুন্দর রোমান্টিক একটা সিচুয়েশন। সেটা হচ্ছে একই রুমে রয়েছি, পাশাপাশি খাটে, ও বাবার পাশে, আমি মায়ের পাশে, দুজন দুজনকে দেখছি, হাসছি, কিন্তু কথা বলতে পারছি না, কেউ কারোর কাছে যেতে পারছি না। এইদিকে আমাদের যে মনের ভাব প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে একটা ফোনের মাধ্যমে। তো এরকম করতে করতেই রাত প্রায় 2:30-এর সময় দুজনেই ফোনটা রেখে চুপচাপ শুয়ে পড়ি। রাতে কোনো অসুবিধা হয়নি, আমরা ঠিকমতো ঘুমাই। পরের দিনকে আমাদের কথা মতো আমরা রুমটা চেঞ্জ করি, মানে আমাদের রুম চেঞ্জ না, অ্যাকচুয়ালি আমাদের 3 দিন বুক ছিল, আমরা 3 দিনের জন্যই হোটেলটা নিয়েছিলাম। আমাদের দার্জিলিং যাওয়ার জন্য সকালবেলা গাড়ি আসে, আমরা সকালবেলা দার্জিলিং যাওয়ার জন্য লাগেজ গুছিয়ে নিয়ে চলে যাই গাড়িতে। দার্জিলিংয়ে যে যাই, ওই যে হোটেলটা, এই হচ্ছে হোটেলটা হন্টেড, ঠিক আছে? দার্জিলিংয়ে, কালিম্পংয়ের হোটেলটা হয়তো বা হন্টেড ছিল কি না শিওর বলতে পারবো না, কারণ আমাদের যে বোন মায়াবনী, ও বলছে দিদি ভাই ওই হোটেলটাও আমাদের একটা কাজ ছমছম পরিবেশ ছিল, কিন্তু ভূত বা কোনো আত্মা ছিল কি না আমি শিওর বলতে পারবো না। কিন্তু দার্জিলিংয়ের যে হোটেলটা, সেই হোটেলটা যে সত্যি সত্যি ভুতুড়ে, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বলছে তোমাকে অভিজ্ঞতাটা বললে তুমি বুঝতে পারবে। আমাদের মায়াবনী বলছে দিদি ভাই আমরা হোটেলটায় গেলাম, তো সেই হোটেলটা আমাদের একটা বড় রুম নেওয়া হয়েছে, ঠিক আছে? তো রুমটা বিশাল বড়, ডবল খাট, রীতিমতো যে ডবল খাট আছে, তো দুটো মানে দুজন করে থাকবে এক একটা খাটে, তো 3 জন করে থাকতে পারবে, এতটাই বড় খাটটা। আর খাটে দুখানা রুম রাখার পরেও অনেকটা জায়গা, অনেকটা, মানে যদি ধরো 30 জন একসাথে যাও, তাহলে পারে ওই খাটে 6 জন 7 জন, দুটো খাট মিলিয়ে। আর মোটামুটি আদার্স যারা থাকবে মাটিতে, যদি নিচে কিছু পেতে শোয় না, গায়ে 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 ঠান্ডার মধ্যে দার্জিলিংয়ে একটা রুমের মধ্যে 30 জন না হলেও 22-23 জন তো এনাফসে থাকতে পারবে, এত বড় রুম। বলছে রুমটা দেখে আমার বাবা না অবাক হয়ে যায়। আমার বাবা আমার হবুকে বলছে কি গো জামাই, তুমি তো তোমার বন্ধুকে দারুণ বলে ঘরটা বুক করিয়েছো। তখন আমার হবু বলছে হ্যাঁ বাবা, আপনাকে বললাম না, ও তোর বউর সাথে এসেছিল গেল বছর হানিমুন করতে এখানে, আর এদের খাবার দাবারগুলো খুব ভালো হোটেলে। আর সব থেকে বড় কথা, হোটেলে খাবে তো, মানে তোমাকে ওদের খাবার জন্য মানে রেস্টুরেন্টে যেতে হবে না, তুমি যদি খাবার অর্ডার করো ওই হোটেল থেকেই রান্না করে ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে, তোমাকে রুমে দিয়ে যাবে। এইটা খুব সুবিধে, তুমি যা খাবে, কফি খাও, স্ন্যাক্স খাও, তুমি কচুরি খাও, তুমি মানে কড়াইশুটির আলুর দম খাও, মানে কড়াইশুটির কচুরি খাও, আলুর দম খাও, মানে তুমি এভরি থিং তুমি ওখানে পেয়ে যাবে, রুমে বসে, তোমাকে যেতে হবে না। ভালো কথা। এবার আমাদের বোন বলছে দিদি ভাই আমার তো সত্যি কথা বলতে বাবা মায়ের মুখের হাসি আনন্দ দেখে আমার তো সত্যি আমার হবুর উপরে আমার যেন ভালোবাসা আরো 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। কারণ আমার বাবা মায়ের তো বয়স হয়েছে, এবার মুখে কিছু না বললেও বুঝতে পারতাম, শরীর ঠিক দিত না যে ওই না বা ওটা। এবার মা একটু বেশি মানে স্মার্ট আর একটু স্ট্রং বেশি বাবার তুলনায়। মা শুধু বলতো না একটু হাঁটো, এই করো, একটু ঝাঁপাও লাপাও, কিন্তু আমার বাবা
অনেকটা হেলদি তো, আর বাবার খুব কষ্ট হতো, বাবা না হাঁপাতো। মা বলতো এই যে দেখেছো খাচ্ছ আর তুমি একটু হাঁটাচলা করবে না, এই জন্য তোমার এরকম হচ্ছে। রীতিমতো মা বাবাকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতো। যা হোক, বাবার মনে মনে খুব খুশি হয়, মাকে দেখলাম মায়েরও বেশ মুখটা হাসি খুশি। মা তখন বলল, আচ্ছা জামাই তাহলে পরে একটা কাজ করো, এখন তো প্রায় 12:30 বাজে, মানে দিন বেলা 12:30, আমরা তো সকালবেলা রুম ছাড়ি কালিম্পংয়ের। বলছে বেলা 12:30 বাজে, তুমি একটু গরম গরম কফি অর্ডার দাও তো। আর না তাহলে পরে তুমি একটা কাজ করো, কফি না দিলে তুমি একটুখানি দার্জিলিং টি অর্ডার দাও। তখন আমার হবু বলল, আচ্ছা মা, এখন এখানে আমি এমনি বলে দিচ্ছি, আর আমরা বিকালবেলা বেরোবো তো, এখানে ভালো কিন্তু চা পাওয়া যায়, মানে তুমি কিনেও নিয়ে যেতে পারবে বাড়ির জন্য, দেন ওখানে তুমি খেতেও পারবে চা। ওখানে ভ্যারাইটিস কোয়ালিটির চা আছে, তুমি ওখান থেকে চা খেও মা। তো আমার মা বলল, আচ্ছা ঠিক আছে চলো তাই হবে। তারপর খাওয়া দাওয়া হলো, চা, তারপরে দুপুরের লাঞ্চও হলো। বিকেলবেলা আমরা সবাই বেরোলাম, ঘুরলাম ফিরলাম, ঠিক আছে চলো। তারপর রাতের বেলা যেই ঘটনাটা ঘটলো, এটাই হচ্ছে আসল আজকে ঘটনার একটা মানে কি বলবো, বিশেষত্ব তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের মায়াবনী বোন বলছে, দিদি ভাই, যখন রাত প্রায় 12:20 সবাই শুয়ে পড়ে, বিশেষ করে আমার হবু সেদিন অনেক তাড়াতাড়িও শুয়ে পড়ে। আমার বাবা আমাকে আস্তে করে বলল, শোন মায়া, আমাদের জামাই কিন্তু শুয়ে পড়েছে, ওকে যেন আর ফোন টোন করিস না, বা ফোনে ওই টুংটাং করে কি যে তোরা মেসেজ করতে থাকিস, সারাক্ষণ কথা বলছিস, ওইসব করিস না, ছেলেটা ঘুমাচ্ছে অঘরে। ওর দিকে তাকিয়ে দেখলাম সত্যি ও একটা সাইড হয়ে বাবা পরিপাটি করে ওর গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে দিয়েছে। বেশ কনকনে ঠান্ডা, প্রায় বলতে পারো 8-9 ডিগ্রি ঠান্ডা তখন, একদম মানে চারপাশে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। তো বাবা বলল, ওকে আর কিন্তু মেসেজ করে জ্বালাস না। আমিও তাকিয়ে দেখলাম যে না, ও তো ঘুমাচ্ছে। তখন আমার মা বলল যে তুমিও শুয়ে পড়ো, যা কথা হবে সকালবেলা হবে। আমার বাবা ওয়াশরুম থেকে আসেন, গিজার আছে, বাবা বলল যে একটুখানি গরম জল দিয়ে ভালো করে মুখ হাত পাটা ধুলাম, শরীরটা খুব ভার লাগছে। তখন আমার মা চিন্তায় পড়ে যায়। মা বলল, কেন গো? আর সত্যি কথা বলতে, আমরা কলকাতা বা উলুবেড়িয়ার সাইডে কিছু হলে আমরা স্থানীয় লোকাল ডাক্তার, হসপিটাল সব কিছু আমরা জানি, কিন্তু ওখানে কিছু হলে পারে একটা সমস্যা। আমার মা প্রচণ্ড ভয় পায় বাবার কথায়, কারণ বাবাকে দেখেই মা বলছে, কি তোমার গেঞ্জি, তোমার হাতে মুখে এত জল দিয়েছো কেন এই ঠান্ডায়, তা ওই রাত্রেবেলা? তখন বাবা বলল, আমার না শরীরটা খুব অস্থির করছে, আর গাটা আমার খুব ভার লাগছে, একটু আমি গরম জল দিয়ে আসলাম। মানে গিজার আছে, ঠান্ডা গরম জল মিলিয়ে বাবা হাত পা মুখ ভালো করে ধুয়ে আসে। তো আমার মা বলল, যাও যাও যাও, তুমি জামাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়ো। তো আমার বাবাও শুয়ে পড়ে। সব থেকে বড় কথা, আমার মা, আমি শুয়ে পড়ি, মাও ঘুমিয়ে পড়ে। আমার জানি না কেন ঘুম হচ্ছে না। তখন আমি ঘড়ি দেখলাম 2:30 বাজে, ঘুম হচ্ছে না। বলছে, দিদি ভাই, আমি বুঝতে পারলাম না, হোটেলের রুমটা তো আমাদের ভিতর থেকেই লক করা, আর রাত্রেবেলা 2:30-এর সময় আমার মা আমার পাশে শুয়ে রয়েছে। আর মায়ের খুব প্রচণ্ড একটা বাজে স্বভাব, মাঝে মাঝে থেকেই নাক ডাকে। মায়ের এই স্বভাবটা আছে, থেকে নাক ডাকছে, মানে কন্টিনিউ না, মানে ধরো মা যখন চুপ হয়ে যাচ্ছে, ঘুমানোর চেষ্টা করছি, হালকা যখনই চোখে ঘুমটা আসছে, আমি জানি না কেন তখনই ওই মায়ের নাক ডাকার একটা বিচ্ছিরি শব্দ। আর মানে আমার খুব রাগ হচ্ছে ওই শব্দটা শুনে। মা সমানে চুপ হয়ে যাচ্ছে, আবার ওরকম করছে। আমি মাকে বললাম যে, ও মা, একবার ঠেলা দিয়ে বললাম, ও মা চুপ করো তো, কি নাক ডাকো, তোমার জ্বালায় ঘুমাতে পারছি না, ভোর হয়ে যাচ্ছে। মা আমাকে বললো, ঠেলিস না তো। মা আমাকে ঘুমের মধ্যে বললো, ঠেলিস না। মা কিন্তু আমার দিকে পেছন ফিরে রয়েছে। বলছে, দিদি ভাই, আমি মায়ের দিকে ঘুরে মায়ের গায়ের উপর পাটাকে তুলি, হাতটাকে মায়ের গলার কাছে দিই, যাতে মা ঘুমাতে না পারে।
মায়ের গায়ে পাটা দেওয়ার, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যদি তোমার গভীর ঘুম না হয় তাহলে তুমি নাক ডাকবে না। অ্যাকচুয়ালি নাক কিন্তু ফলস ডাকা যায় না, যে গভীর নিদ্রায় যদি কেউ চলে যায় তবেই কিন্তু সে নাক ডাকে। তো বোন বলছে দিদিভাই আমি এরকম পা হাত দিয়ে মাঝে মাঝে পা চুলকাচ্ছি, মাঝে মাঝে হাত তুলে নিচ্ছি, আবার গলার সামনে হাত দিচ্ছি, যাতে মায়ের ঘুমটা গভীরভাবে না হয় তার জন্য। তো যাই হোক, আমি তো এইসব করছি। হঠাৎ করে একটা কাছের কোনো বাটি গেলাস যে কোনো জিনিস কাছের একটা রুমের মধ্যে ঠিক আমার পেছন দিকে পড়ার শব্দ হয়, কারণ আমি তো ফিরে শুয়ে রয়েছি মায়ের দিকে, মাকে জড়িয়ে। যখন আমার শব্দ হয় তখন না আমি জাস্ট এরকম করে তাকাই। বলছে দিদিভাই রুমের মধ্যে ভালো একটা ডুম জ্বলছে, যেই ডুমটা রীতিমতো যদি পাশের বেটে আমার হবু বা আমার বাবা উঠে বসে থাকে তাকেও পরিষ্কার দেখা যাবে, এতটাই আলো। বলছে বাথরুমের দরজাটা খোলা রয়েছে, জাস্ট এতটা, বাথরুমের দরজাটা খোলা রয়েছে আর বাথরুমের যে ভিতরের লাইট সেটা অন করা আছে। আর এটা আমাদের বোন বলে দিদিভাই আমরা কোনো জায়গায় গেলে রাতের বেলা আমাদের রুমের লাইট যদি নাইট রুম খুব পাওয়ার থাকে তাহলে ভালো, নালে লাইট জ্বলে, বাথরুমের লাইটও কিন্তু জ্বলে। বোন বলছে দিদিভাই আমরা বাথরুমের লাইট জ্বালিয়ে রেখেছি, ওই যে এতটা মতো খোলা, বলছে ওর মধ্যে দিয়ে ভালোভাবে দেখছি একটা কেউ ঠিক দরজার ফাঁক থেকে আড়াল করে এরকম করে দেখলে যেরকম ভাবে তাকায় ওরকম ভাবে কেউ একজন দেখছে। বোন তো সরাসরি চোখটা ফিরিয়ে না ওইদিকে ওইদিকে তাকিয়ে রয়েছে, কারণ ওখানে আলোটা বেশি, আর অন্ধকারের মধ্যে আলো যেখানে বেশি থাকবে মানুষ ওখানে চোখটা আগে পড়ে। তো ওইদিকে যখন তাকায় দেখছে কেউ একজন লুকিয়ে হাফ কপাল হাফ চোখ কেউ দেখছে বোনকে। তখন বোন বলছে দিদিভাই আমার সারা শরীর না কাঁটা দিয়ে উঠেছে। আমি তখন ভাবছি কে আছে ওখানে যে আমাকে লুকিয়ে দেখছে, আর বাথরুমের মধ্যে গেট কি খোলা, কেউ কি ঢুকেছে চুরি করতে। বোন তখন বোনের যে মাকে ডাকে, বলছে ও মা, কানের কাছে যখন মাকে ডাকে মা তখন ঘুরে বলছে কি হয়েছে রে, এরকম করছিস কেন তুই? আমাকে কি শান্তিতে শুতেও দিবি না? এতক্ষণ ধরে গায়ের মধ্যে পা তুলছিস, হাত তুলছিস, এখন আবার ডাকছিস, ঘুমাতে দিবি না নাকি? তখন বোন বলছে ও মা বাথরুমের ভিতরে না দেখো কেউ রয়েছে। বলছে বাথরুমের ভিতর? কে, তোর বাবা? বলছে না। তখন বোন উঠিনি, বোন বলছে আমি ওরকম শুয়ে রয়েছি। আমার মা উঠে বসে ওই বাথরুমের ওই গেটের দিকে দেখে মা চিৎকার করে ওঠে। মা বলে উরি বাবা রে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো গো, তোমরা ঘুম থেকে ওঠো, দেখো বাথরুমের মধ্যে কেউ ঢুকেছে। তখন আমার বাবা উঠে বলছে কই রুমের লাইটটা জ্বালাও, তখন আমাদের মায়াবনী বলছে দিদিভাই আমি উঠে রুমের লাইটটা একদম বেটের সামনে, দুটো বেটের সামনে লাইটের সুইচ দেওয়া আছে। তো আমরা যখন লাইটটা অন করি পড়তে না, বিশ্বাস করো ওই বাথরুমের দরজাটা বন্ধ করে দিল, মানে যে ভিতরে কেউ আছে খুব জোরে ধাপ করে না ধাক্কা মারলো। আর আমরা সবাই মানে ভয়তে না ঠকঠক করে কাঁপছি, কেউ কাউকে কিছু বলতে পারছি না। আমার বাবা আমার হবুকে বলছে কি এই তুমি কি ঘর বুক করেছো গো, এই ঘরে তো মনে হচ্ছে কিছু আছে, দেখো তোমার শাশুড়ি মা কি দেখেছে। তখন আমার হবু বলছে যে মা কি বলছেন, কি দেখেছেন? এই মায়া ওটো, কি দেখেছো তোমরা? তখন আমাদের বোন বলছে বিশ্বাস করো আমি ঘুম আসছিল না, একটা কাছের কিছু ভাঙার শব্দ হলো, আমি না ওই তাকিয়েছি আর বাথরুমের দরজাটা খোলা, লাইট চলছে, তো ভালো একটা আলো, পুরো সাদা মার্বেলের, আর সাদা মার্বেল আর তার মধ্যে সাদা লাইট, আলো কতটা বোঝো, রুমে তো অতটা লাইট নেই। তো আমি যখন ঘুরে তাকিয়েছি আমি দেখলাম একটা ছোট্ট মানে কিরকম বলবো 12-13 বছরের একটা মেয়ে যেরকম হাইট হয় ঠিক ওই রকম হাইট, আর ওরকম একটা মুখের পোর্শন যেটা দেখে বলছে ঠিক ওরকম হবে, আমাকে অদ্ভুত ভাবে না ওখান থেকে দেখছে, পুরো চোখটা দেখেছে, বড় বড় চোখ। বলছি কি আমি খুব ভয় পেয়েছি, এমনকি আমি দেখিনি মাও দেখেছে। তো বোন বলছে দিদিভাই আমি কথা বলবো কি, থর করে কাঁপছি। যাই হোক তারপরে গিয়ে ওই আমার হবু ওই হাত দিয়ে মানে বাবা তো পাশে দাঁড়িয়ে রয়েছে, হাত দিয়ে ঠেলা দেয়, যখন দেয়
তখন না মানে মনে হচ্ছে এয়ার টাইট হয়ে যায় যেরকম না, ওরকম না বাথরুমের যে দরজাটা এরকম ভাবে আটকে গেছে, ঠেলা দিয়েও খুলছে না। তো দুবার যখন, একবার প্রথমে মারে, তারপর আর একবার যখন ধাক্কা মারে, তখন সাথে সাথে কিন্তু দরজাটা খুলে যায়। যখন দরজাটা খুলে যায়, ওই বাথরুমের ভেতরে একটা এমন পচা গন্ধ ঘরের মধ্যে ঢুকলো, গন্ধটা আমার মা, আমি রীতিমতো বমি করে ফেলেছি ফ্লোরের মধ্যে, রীতিমতো। আমার বাবার সাথে সাথে আমাদের রুমের দরজাটা খুলে দেয়। খুলে দিতে বলল হতে পারে মানে ওয়াশ রুম তো, টয়লেট আছে, হতে পারে ওর একটা গ্যাস উঠছে। তো আমার মা বলল না, এটা অন্য কোনো ব্যাপার, এটা হতেই পারে না। যাই হোক, সেদিন রাতটা আমরা কোনো রকম ওখানে কাটাই। কিন্তু আমার হবু তখন বলল যে সকালবেলা আমার বন্ধুর সাথে আমি একবার ফোনে কথা বলবো, ওকে বলতে হবে যে তোরা কি এই রুমটাতেই ছিলিস। তখন আমি সকালবেলা যখন আমার হবু ফোন করে আমাকে বলে যে মায়াবনী অনেক বড় মিস্টেক হয়ে গেছে। তখন বললাম কেন? বলছে ওকে আমি বলেছিলাম তোরা যে এই রুমটা হানিমুনে ছিলিস এসে সেই রুমটা নিতে, তা ওই রুমটা শুধু হানিমুন কাপিলদের জন্যই বা আদার্স দুজনের জন্য, চারজন না। এই রুমটা সেই রুম না, এই হোটেলই, কিন্তু ওরা ছিল দোতলায়, আমাদেরটা 3 তলায়, আমাদের রুমটা কিন্তু আলাদা। আর বলল যে হতে পারে এই হোটেলের পরে ওরা নাকি শুনেছে যে এই হোটেলে একটা দুটো রুম আছে যেটা খারাপ। তখন আমার হবু বলছে তুই কি জ্বালায় ফেললি বলতো, আমাদেরকে বলিসনি, এখন রাতের বেলা এইসব হয়েছে। যাই হোক, মায়াবনী বলছে দিদি ভাই আমার হবু সেদিনকেই ওই একটু বেলার দিকে আমরা রুমটা চেঞ্জ করে নিই, বলল যে টাকা লাগবে না। আমার হবু আমার বাবাকে বলল যে বাবা যেই টাকা আপনি এখানে দিয়েছেন কোনো অসুবিধা নেই, সেই টাকা গেছে যাক জলে, আমরা ঘুরতে এসেছি, হতেই পারে এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, আমরা আদার্স একটা হোটেল নিয়ে থাকবো, আর পুরো কিন্তু আমার দায়িত্ব। তো বাবা বলছে না না, আবার যাই হোক সেই সব প্রসঙ্গ আলাদা, আমরা অন্য রুমে চলে যাই, অন্য রুমে থাকি। আশেপাশে আমরা যখন কোনো ধরো কফি হাউসে গেছি বা আদার্স কিছু কিনতে গেছি, আমরা কিন্তু ওই রুমের কথা অনেক কাউকে জিজ্ঞেস করি। তো যাকে জিজ্ঞেস করি কেউ বলে মুঝে মালুম নেই, কেউ বলে মুঝে পাতা নেই, কেউ বলে যে রুম নাম্বার कौन सा है, তো বলি, তারা বলছে हाँ हाँ उस रूम में कुछ हुआ था पहले, उसका एक पास्ट है, কিন্তু কেউ পাস্ট আর বলতে পারে না। সঠিকভাবে ওই রুমের আমরা কোনো কিছুই জানতে পারিনি। কিন্তু ওই যে হোটেলটা ছিল দার্জিলিংয়ে, ওই হোটেলটা খুব সুন্দর। বলছে দিদিভাই চারপাশে একদম গ্রিনারি গার্ডেন করা রয়েছে, মাঝখানে একদম সেই হোটেলটা 3 তলা হোটেল, আর এত সুন্দর না, মানে এক একটা যে ব্যালকনি, 1 তলা 2 তলা 3 তলার, মানে তুমি নিচ থেকে শুধু তাকিয়ে দেখবে না, তুমি অবাক হয়ে যাবে। রুমগুলোও খুব সুন্দর, কিন্তু এক একটা হোটেলে একটা দুটো এরকম রুম থাকে যে হন্টেড, আর সেই রুমের মধ্যে যদি কারোর ভুল করেও বাস হয়ে যায় 1-2 দিনের জন্য, খুব শিক্ষা হয়ে যায়। আর এই শিক্ষাটাই কিন্তু আমাদের বোনের আর বোনের পরিবারের সাথে হবুরও একই হয়। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো আমি জানি তোমরা সবাই বলবে যে দিদিভাই তুমি নাম কেন বললে না। শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তবে কিন্তু ভুল করেও এখন আমি সবার সামনে বলতে পারবো না, কারণ কিছুদিন আগে আমাদের এক লয়ার ভাই, সে আমাকে কিন্তু কমেন্ট করেছিল, কমেন্টটা আছে, আমি একটা দীঘার ঘটনা বলেছিলাম তোমাদের, আমাকে বলেছিল দিদি ভাই আমি একজন লয়ার হয়ে আপনাকে খুব ভালো একটা পরামর্শ দেবো, আপনি শ্রোতা বন্ধুদের অবশ্যই সুবিধার্থে বা জনসাধারণের ভালোর জন্য নাম আপনি বলতেই পারেন, কিন্তু আপনি এই সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কখনো নাম ডিক্লেয়ার করবেন না। যাকে বলার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলুন অথবা ইনস্টাতে আপনি জানান। আমি অবশ্যই সেই ভাই আজকে শুনলে পারে আশা করি বুঝতেই পারবে, আমি তার কথা মতো মেনে চলবো অবশ্যই। কারণ শুধু আমি বলে না, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা সত্য ঘটনা শুনিয়ে থাকে, তারা কিন্তু কেউ নাম বলে না। শুধু কিন্তু আমি অনেক নাম তোমাদের বলেছি। তবে এবার থেকে তোমরা আমাকে যোগাযোগ করো, আর কিভাবে যোগাযোগ করবে সেটা কমেন্ট বক্সে তো পিন করাই থাকে আমাদের লিংক, ওখান থেকে যাও আর আমাকে কমেন্ট করে নাও। আচ্ছা, মিতালি মুখার্জি, নামগুলো পড়ছি শোনো, অনেক নাম আছে। পিয়া দাস,
নবজ্যোতি, আচ্ছা নবজ্যোতি সেন, ঠিক আছে নবজ্যোতি সেন, তুমি কালকে বলেছো যে ভূত দেখার খুব ইচ্ছে, কোথায় গেলে তুমি ভূত দেখতে পারবে? আমি বলবো ভূত দেখার জন্য অনেক জায়গা আছে, তুমি ইনস্টাতে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমায় কটা জায়গা বলে দেবো, ঠিক আছে? গেলে দেখতে পারবে, কিন্তু হ্যাঁ অবশ্যই দেখতে পারবে, তার জন্য কিন্তু নিজের দায়িত্বে যাবে, নিজের দায়িত্বে। তুমি কিন্তু কিছু হয়ে গেলে বলতে পারবে না যে আমাকে কেউ বলেছে আমি এরকম ভাবে গেছি বলে, তোমার নিজের দায়িত্বে তুমি যেতেই পারো, ভূত দেখতেই পারবে। আচ্ছা বিটিএস আর্মি গার্ল, প্রিয়ালি ভারদ্বাজ, স্নেহা সিংহা, মন্টু, শান্তর দুনিয়া, ঝুমা, সুপর্ণা, সুপর্ণা দিদিভাইয়ের ছেলের নাম হচ্ছে ঋদ্ধি বিশ্বাস, আমাকে বলেছিল হুগলি থেকে, দেখো নামটা কিন্তু বলে দিলাম। সুজাতা বিশ্বাস দিল্লি থেকে, সঙ্গীতা ডেলি লাইফস্টাইল, রুচ্চামান, প্রিয়াঙ্কা কর মেদিনীপুর থেকে, রীনা চক্রবর্তী, বর্ণালী কর্মকার। আচ্ছা একটা কথা বলে নি, নাম বলতে বলতে যদি কারোর স্পেলিং মিস্টেক করি অবশ্যই ধরিয়ে দিও। রীতিশা মালাকার, পিঙ্কি সাহা টালিগঞ্জ থেকে, শিবশঙ্কর রাজবংশী, শুভঙ্কর ঘোড়ই। দাদাভাই বলছিল আমার নামটা কেন বলছো না সোনা দিদিভাই, তাকে বলে দিয়েছি। বাপলি মল্লিক, সুদীপ্তা ব্যানার্জি, রিঙ্কু সরকার, রাজশ্রী পাল, পিন্টু ঘোষ, রিয়া হাউস ওয়ার্ড, আচ্ছা বেবি মণ্ডল, মায়া রয়, ঠিক আছে কতগুলো নাম বললাম। ও আরো আছে দাঁড়াও, আয়ুষী মিত্র, বিনোদ রয়, জল্পনা মজুমদার। আচ্ছা কতগুলো নাম নিয়ে বসেছি দেখো, এবার তো আমার ডায়েরি পুরো শেষ হয়ে গেছে, নতুন ডায়েরি কিনতে হবে। মিহের মা, পাপ্পু দে, সিমিতা সাহা, টিনা আচার্যি, আচ্ছা ব্লক উইথ পায়েল, সোনাম জানা, জিৎ, রীনা সিংহা, চিরঞ্জিত পাল, সোনালী পাল, শম্পা বাজাল দিদিভাই, প্রদীপ দাস, তনু নন্দী, সাইতিয়া থেকে, কিষাণু মান্না, MS বিউটি। আজকে অনেক 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 আমার শ্রোতা বন্ধুদের নাম আমি পড়লাম, কারণ তোমরা আমার টপ একদম কমেন্টের র্যাঙ্কে রয়েছে অনেকেই এখানে, যারা টপ কমেন্ট করো তাদেরও নাম আমি একদিন আলাদা করে ঘোষণা করব। টপ কমেন্ট বলতে যারা একটা কমেন্টের মধ্যে 3বার 4বার করে বা তারও অধিক কমেন্ট করো, তারা কিন্তু কমেন্টের টপে থাকো, এখানে কিন্তু আমাদের অ্যাবসেন্টের ভিতরে সবকিছু দেখায়। তো চলো আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। যারা নাম জানবে অবশ্যই কিন্তু ইনস্টাতে গিয়ে DM করো। টাটা, চলো গুড নাইট।